নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশানে। আজ আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে আপকামিং আইপিও ট্রাভেল ফুড সার্ভিসেস, যেটাকে সংক্ষেপে আমরা বলি টিএফএস। তো মূল পর্বে যাওয়ার আগে গত ভিডিওতে যারা কমেন্ট করেছেন, লাইক করেছেন, যে ভিডিওটি বানিয়েছিলাম ক্যাপিটাল মার্কেটের কিছু স্টক, বিশেষ করে ক্যাপিটাল মার্কেট সেক্টরস নিয়ে আমি আলোচনা করেছিলাম। আশা করি আপনারা একটু হলেও আমার কাছ থেকে কিছুটা নলেজ পেয়েছেন। আপনাদের লাইক কমেন্টগুলো আমাকে উৎসাহ প্রদান করেছে, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আজকের যে বিষয়বস্তু আপকামিং আইপিও, এখানে আমরা এই যে আইপিওটি আসতে যাচ্ছে এই কোম্পানিটার সম্পর্কে আমরা বিস্তর জেনে নেব এবং শেষে আমরা একটা সিদ্ধান্তে যাওয়ার চেষ্টা করব, অ্যাপ্লিকেশন করব কি করব না। এই অ্যাপ্লিকেশন করব কি করব না পর্বে যাওয়ার আগে আমরা এখান থেকে কোম্পানিটার কি ডিটেলস, কোম্পানিটা কী ধরনের কাজ করে, কবে শুরু হচ্ছে অ্যাপ্লিকেশন পর্ব, এর যে টেন্টেটিভ টাইমলাইনগুলো সেগুলো জেনে নেব, আইপিওর বিভিন্ন যে ডিটেলসগুলো থাকে সেগুলোও জেনে নেব। এরপর আইপিওর শেয়ার রিজার্ভেশন কী আছে সেটাও জেনে নেব, তার সাথে সাথে ফিনান্সিয়াল ইনফরমেশন এটাও আমরা জেনে নেব এবং এর যে পিআর কোম্পানিগুলো আছে সেগুলো সম্পর্কেও জানবো এবং কোম্পানিটির স্ট্রেংথ এবং উইকনেস নিয়েও আমি কিছু ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব এবং সর্বশেষে অ্যাপ্লাই অর নট সেটা নিয়ে আমি আমার কিছু নিজস্ব বক্তব্য রাখব। তো চলুন শুরু করা যাক আজকের এই আপকামিং আইপিও ট্রাভেল ফুড সার্ভিসের ইতিবৃত্তান্ত। এখানে এই যে কোম্পানিটা, সে কোম্পানিটা কিন্তু 2007 সালের পুরনো কোম্পানি। এই কোম্পানিটা মূলত কি করে, আমরা যে এয়ারপোর্টে বিভিন্ন রেস্টুরেন্টগুলো দেখতে পারি, এই কোম্পানিটার সেরকমই এই রেস্টুরেন্টের বিজনেস। যে খাবার দাবারের সবগুলো দেখি সেগুলোই এদের বিজনেসের মূল পার্ট। ভারতবর্ষের বাইরে এবং ভারতবর্ষের ভেতরে বিভিন্ন এয়ারপোর্টে এদের কিন্তু স্টোর দেখা যায়। বিভিন্ন রেঞ্জের ফুড এবং বেভারেজ অপশন এদের এখানে পাওয়া যায়। এবার এদের প্রেজেন্স রয়েছে দেশের ভেতরে 14টি এয়ারপোর্টে এবং দেশের বাইরে মালয়েশিয়ান এয়ারপোর্টসে কিন্তু 3টে স্টোর এদের রয়েছে। এরা কিন্তু এই যে কোম্পানিটি, এরা কিন্তু কোয়ালিটি ফুড কিন্তু বিক্রি করে এবং প্রিমিয়াম কোয়ালিটির ফুড। আপনারা যারা এয়ারপোর্টে যাতায়াত করেন তারা জানেন এয়ারপোর্টের খাবার দাবার কীরকম হয়ে থাকে। এই গেল কোম্পানিটার ডিটেলস। এবার এর যে অ্যাপ্লিকেশন পর্ব চালু হচ্ছে, অর্থাৎ বিভিন্ন যে টেন্টেটিভ ডেটগুলো আমরা একটু জেনে নিই, যেটাকে আমরা বলবো আইপিও টেন্টেটিভ টাইমলাইন। ওপেন ডেট হচ্ছে 7 জুলাই 2025, যেটা সোমবার। ক্লোজ ডেট হয়ে যাচ্ছে কিন্তু বুধবার, অর্থাৎ 9 তারিখ 2025, 9 জুলাই সেটা। অ্যালটমেন্ট ডেট হচ্ছে 10 তারিখ এবং যারা পাবেন না তাদের রিফান্ড হয়ে যাবে জুলাইয়ের 11 তারিখ, আর যারা পাবেন তাদের ডিম্যাটেও ট্রান্সফার হয়ে যাবে জুলাইয়ের 11 তারিখ। লিস্টিং ডেট হচ্ছে সোমবার, যেটি হচ্ছে 14 জুলাই 2025 সকাল 10টার সময়। এই কোম্পানিটার কিন্তু যারা পাবেন তারা তাদের ডিম্যাটে দেখতে পারবেন এবং সেখানে লিস্টিং গেইন বা লস যাই থাকুক সেটা কিন্তু রিফ্লেক্ট হবে আপনাদের ডিম্যাটের হোল্ডিংয়ে। এবার আইপিও ডিটেলস একটু জেনে নেই। এর ফেস ভ্যালু হচ্ছে 1 টাকা পার শেয়ার। ইস্যু প্রাইস হচ্ছে 1045 থেকে 1100 টাকা। আমরা যারা অ্যাপ্লিকেশন যদি করি তাহলে আমরা কিন্তু কাট অফ প্রাইস যেটা আছে 1100 টাকা সেটাতেই করব। এক লটে 13টি শেয়ার থাকবে। এখানে ইস্যু সাইজ হচ্ছে 2000 কোটি টাকা। টোটালটাই হচ্ছে অফার ফর সেল, এখানে কোনো ফ্রেশ ইস্যু নেই, অর্থাৎ যা এখান থেকে টাকা আসবে সব কিন্তু প্রমোটারদের পকেটেই যাবে। এই লিস্টিং হচ্ছে দুটো এক্সচেঞ্জের লিস্টিং হচ্ছে এনএসসি এবং বিএসসিতে। যারা এমপ্লয়ি তাদের জন্য পার শেয়ার কিছু কিন্তু 104 টাকার মতো ডিসকাউন্ট দেবে কোম্পানি। রেজিস্ট্রার হচ্ছে হলো লিঙ্ক ইন টাইম ইন্ডিয়া। এবার এই যে আইপিও শেয়ার রিজার্ভেশন যদি দেখেন, এখানে অ্যাঙ্কার ইনভেস্টের জন্য 30%, কিউআইবি কোটাতে রয়েছে 20%, এনআইআই কোটা টোটাল হচ্ছে 15% এবং এনআইআই কোটা যারা 10 লাখের ওপরে ইনভেস্ট করেন তাদের কোটা রয়েছে 10%। এনআইআই যারা 10 লাখের নিচে ইনভেস্ট করেন তার জন্য 5%। রিটেল কোটা কিন্তু অনেকটা রয়েছে, যেটা হচ্ছে 35%-এর মতো। এছাড়াও কিন্তু এমপ্লয়ি কোটাও কিন্তু রয়েছে এবং এমপ্লয়ি কোটাতে আমি যেটা বললাম 104 টাকার মতো পার শেয়ারে কিন্তু ডিসকাউন্ট পাবেন। এবার এই কোম্পানিটার একটু ফিনান্সিয়াল ডিটেলস আমরা দেখে নেব। এখানে যে টেবিলটি রয়েছে এখানে প্রত্যেকটি ফিনান্সিয়াল ইয়ারের ডাটা দেওয়া আছে 22 থেকে 25 পর্যন্ত। এখানে প্রথমে যদি অ্যাসেটস দেখি কোম্পানি 2022-এ যেটা ছিল 1056.49 crore মতো এবং 2023-এ 31শে মার্চ যেটা দেখতে পাচ্ছি 1332.32। তারপরে 31শে মার্চ 2024-এ যেটা আমরা দেখতে পাচ্ছি বেড়ে গিয়ে হয়েছে 1623.39 কোটি টাকা।
তারপরে কিন্তু 31শে মার্চ 2025-এ আরও বেড়ে গেছে, অর্থাৎ অ্যাসেটস কিন্তু কোম্পানি বাড়িয়ে গেছে প্রত্যেকটি ইয়ারে। রেভিনিউ কিন্তু দেখুন, প্রথমে যদি 2022-এ দেখি 441.66 crore, সেটাই যদি আমরা আবার 25-এ দেখি সেটা কিন্তু প্রত্যেক বছর বেড়ে বেড়ে 2025-এ গিয়ে দেখাচ্ছে 31শে মার্চ ডেটে সেটা হচ্ছে 1762.70 কোটি টাকা। অর্থাৎ রেভিনিউ কিন্তু যথেষ্ট একটা রিদিমে কিন্তু বেড়ে গেছে। প্রফিট আফটার ট্যাক্সও যেমন রেভিনিউ বেড়েছে, প্রফিট আফটার ট্যাক্সও কিন্তু ভালো রকমের জাম্প কিন্তু দেখিয়েছে। নেট ওর্থ তার সাথে পাল্লা দিয়ে কিন্তু কোম্পানির বেড়েছে, তার সাথে বেড়েছে কিন্তু রিজার্ভ যে সারপ্লাস, সেটাও কিন্তু দেখার মতো এবং লোভনীয়। আরেকটি বিষয়, টোটাল বোরোইংস দেখতে পাচ্ছি 2024 পর্যন্ত বোরোইংস এখানে দেখা যাচ্ছে 63.78 কোটি টাকা 31শে মার্চ 2024-এ। সেই জায়গায় দাঁড়িয়ে 31শে মার্চ কিন্তু এখানে আর কোম্পানি কোনো বোরোইং দেখা যাচ্ছে না, তার মানে বোরোইং নীল। এবার লট সাইজ কি থাকবে? এক লটে 13টি শেয়ার থাকবে, মানে যারা এক লটের জন্য ইনভেস্ট করবেন তাদেরকে পেমেন্ট করতে হবে 14,300 টাকা। রিটেলরা ম্যাক্সিমাম 13টি লট অ্যাপ্লিকেশন করতে পারবে, তাদের টাকার প্রয়োজন হবে হচ্ছে 1,85,900। এই যে কোটাগুলো বললাম এর আগে, সেই অনুসারে যার যেরকম ক্ষমতা সেইখানে যদি অ্যাপ্লিকেশন করে, কেউ একটাও অ্যাপ্লিকেশন করতে পারে যারা রিটেলার। আমি যেহেতু মূলত রিটেলারদের জন্য ভিডিওটি করি, রিটেলাররা ম্যাক্সিমাম কিন্তু 13টি কিন্তু করতে পারবে, লটে অ্যাপ্লিকেশন করতে পারবে। তার জন্য তার টাকার প্রয়োজন হবে 1,85,900 টাকা। এই হলো বিষয়। এবার এই কোম্পানি যে কাজটা করে সেই একই ধরনের কাজ করে যে কোম্পানিগুলো, সেগুলো দেখে নেব। জুবিলিয়েন্ট ফুড ওয়ার্কস, দেবযানী ইন্টারন্যাশনাল, স্যাভিয়ার ফুডস, ওয়েস্টলাইফ ফুড ওয়ার্ল্ড, তারপরে রয়েছে রেস্টুরেন্ট ব্র্যান্ড এশিয়া। এগুলো কিন্তু সুপরিচিত, অলরেডি এদের স্টক কিন্তু মার্কেটে লিস্টেড রয়েছে এবং আপনারা যারা স্টক মার্কেটে কাজ করেন তারা কিন্তু এই কোম্পানিগুলোর নামের সাথে সুপরিচিত। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে এই কোম্পানিটি লিস্টিং হওয়ার পরেও ভালো রকমের একটা কিন্তু ফাইট এক্সিস্ট করবে মার্কেটে টিকে থাকতে গেলে পরে। এবার এই কোম্পানিটার স্ট্রেংথ কী রয়েছে আমরা দেখে নিই। এই যে আমাদের যে এয়ারপোর্টের লঞ্চগুলো আছে, সেখানে কিন্তু এয়ারপোর্টসে লঞ্চে মার্কেট লিডার ইন ইন্ডিয়ান এয়ারপোর্টস ফুড অ্যান্ড বেভারেজ, লার্জেস্ট নেটওয়ার্ক অফ ট্রাভেল QSR অ্যান্ড লঞ্চ আউটলেটস ইন ইন্ডিয়ান এয়ারপোর্ট অ্যাজ অফ মার্চ 31শে 2025-এর কথা বলছে। মানে এরা হলো লিডার ইন এয়ারপোর্ট ফুড অ্যান্ড বেভারেজ, যে নেটওয়ার্ক আছে এয়ারপোর্টের ভেতরে সেটার কথা বলছে। এর হচ্ছে ডাইভার্স ব্র্যান্ড পোর্টফোলিও অপারেটস, এই যে তৃতীয় পয়েন্টটি দেখুন, 127 ফুড অ্যান্ড বেভারেজ ব্র্যান্ডস ইনক্লুডিং 90 লাইসেন্সড অ্যান্ড 37 ইন হাউস ব্র্যান্ডস। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু এর স্ট্রেংথকে দেখায়। তাছাড়াও 5 নম্বর পয়েন্টেও কিন্তু একটা স্ট্রেংথ দেখায়, কারণ কি এর যেমন ইন্ডিয়ার ভেতরে প্রেজেন্স রয়েছে ইন্ডিয়ার এয়ারপোর্টে, এবং বাইরের দেশেও কিন্তু প্রেজেন্স রয়েছে, সেটা আমি বললাম মালয়েশিয়াতে কিন্তু এদের প্রেজেন্স রয়েছে। এবার যেটা দেখার সেটা হচ্ছে আমাদের এর জিএমপি। আমি যে ডেটে ভিডিও করছি আজকের ডেটে কিন্তু দেখাচ্ছে জিএমপি অনলি 4%, মানে পার শেয়ারে আপনার 50 থেকে 52 টাকার মতো লিস্টিং গেন পেতে পারেন। তবে এই যে জিএমপি আছে, গ্রে মার্কেট প্রিমিয়াম যেটাকে আমরা বলি, ইট ইজ নট অ্যান অফিসিয়াল এস্টিমেট, মানে এটা কোনো অফিসিয়াল এস্টিমেট নয়। হ্যাঁ, এটা অ্যাকুরেটলি কিন্তু লিস্টিং প্রাইসে কিন্তু নাও দেখাতে পারে। জাস্ট খালি আউট অফ দ্য স্টক মার্কেট, এটা একটা সেটেলমেন্টের বিষয়, যেখানে কেনা বেচা হয় গ্রে মার্কেটে, সেখানকার প্রাইস কিন্তু বা প্রিমিয়াম যেটা দেখাচ্ছে পার শেয়ার কিছু 52 টাকার মতো একটা প্রিমিয়াম এক্সিস্ট করছে। এই প্রিমিয়ামটি দেখবেন অ্যাপ্লিকেশন পর্ব যখন চলবে তখন এর কমতেও পারে, বাড়তেও পারে। এই যে প্রিমিয়ামটা, গ্রে মার্কেট প্রিমিয়ামটা ডিপেন্ড করে কিন্তু অনেক কিছু বিষয়ের উপর, কারণ কি বায়ার্সদের সেন্টিমেন্টের উপর ডিপেন্ড করে এবং স্টক মার্কেটের বর্তমান পরিস্থিতি অনুসারেও কিন্তু এটা ওঠানামা করে। এবার যেটা আমরা এখান থেকে জানলাম না যে এর সাবস্ক্রিপশন কত গুণ হলো বা কত পার্সেন্ট সাবস্ক্রাইবড হলো, এটা আমরা জানতে পারছি না। এটা জানতে পারবো 7 তারিখে যখন অ্যাপ্লিকেশন পর্ব চালু হবে এবং 9 তারিখে যখন শেষ হবে। এই যে 7 থেকে 9-এর মধ্যে আমরা কিন্তু জানতে পারবো। এবং বিভিন্ন যে কোটাগুলো আছে তার সেই কোটার কত পার্সেন্ট বা কত গুণ সাবস্ক্রিপশন হলো, যেমন হচ্ছে QIB কোটায় কতটা সাবস্ক্রিপশন হলো, রিটেল কোটায় কতটা সাবস্ক্রিপশন হলো বা কত গুণ সাবস্ক্রিপশন হলো, এগুলো কিন্তু অ্যাপ্লিকেশন পর্ব চালু হলেই আমরা প্রতিদিন আপডেট পেয়ে যাব। এবার এখন এই যে ডিটেলসটা আমরা জানলাম এর বিভিন্ন ফিনান্সিয়াল ব্যাপার-স্যাপার এবং জিএমপি এবং টেন্টেটিভ ডেটস, আমি সব কিছুই কিন্তু এখানে উপস্থাপন করলাম। এবার আমরা কিন্তু উইকনেসটা এখানে একটু দেখার প্রয়োজন আছে। রিস্ক কী রয়েছে? এই যে কোম্পানিটি আছে টোটালি ডিপেন্ডেন্ট অন এয়ারপোর্টস। এবার এয়ারপোর্টস কোনো কারণে ক্রাইসিসে পড়লে, আমরা দেখেছি করোনার সময় এয়ারপোর্ট বন্ধ হয়েছে, সেটা তো অন্য কোম্পানিও বন্ধ হয়েছে, তখন কিন্তু এদের বিজনেস, যেহেতু এদের শুধুমাত্র এয়ারপোর্টের উপরেই বিজনেস করে, সুতরাং কিন্তু এরা ক্রাইসিসে পড়েছিল তখন। আগামীতেও যদি কোনো ধরনের এরকম ঘটনা ঘটে এরা কিন্তু ক্রাইসিসে পড়তে পারে।
সেই জায়গায় দাঁড়িয়ে যারা লং টার্ম হোল্ড করবে তাদের ক্ষেত্রে কিন্তু একটা রিস্ক কিন্তু থাকে যদি আইপিও পেয়ে যান। আরেকটা বিষয়, এদের যে মেন রেভিনিউ আসে মাত্র 5টি এয়ারপোর্ট থেকে, যদিও এরা 14টি এয়ারপোর্টে ভারতের ভেতরে কিন্তু এদের স্টোর রয়েছে। তার মানে 85% রেভিনিউ এদের আসে কিন্তু এই 5টি এয়ারপোর্ট থেকে, আর 15% রেভিনিউ কিন্তু আসে বাদ বাকি 9টা এয়ারপোর্ট থেকে। তার মানে এদের বিজনেসটা কনসেন্ট্রেটেড রয়েছে 5টি এয়ারপোর্টের মধ্যে। এই যে বিষয়টা, তাছাড়াও পেয়ার কম্পিটিশন কিন্তু এক্সিস্ট করছে, প্রচুর এক্সিস্টিং কোম্পানি কিন্তু মার্কেটে রয়েছে। এবার এই যে এরা ওখানে বিজনেস করে তার জন্য কিন্তু এদেরকে প্রচুর কিন্তু রেভিনিউ দিতে হয়। এটা কিন্তু একটা সমস্যা। লঞ্চ সার্ভিসেস 45% অফ রেভিনিউ চেঞ্জেস ইন কার্ড প্রোগ্রামস অর ফুটফল ক্যান এফেক্ট বিজনেস। মানে এই যে রেভিনিউগুলো ওঠানামা করলে এরা যা এয়ারপোর্ট অথরিটিকে ট্যাক্স দেন, সেই জায়গায় কিন্তু এদের কিন্তু একটা রিস্ক থেকে যায়। যাই হোক, এবং বর্তমানে যে আইপিও এসছে, আমরা তো বিভিন্ন রকম চিন্তাভাবনার থেকে আইপিওগুলোতে অ্যাপ্লিকেশন করি, কেউ লিস্টিং গেইন নেওয়ার জন্য, কেউ শর্ট টার্মে হোল্ড করার জন্য, কেউ লং টার্মে হোল্ড করার জন্য। এই যে বিষয়গুলো কিন্তু যে যার স্ট্র্যাটেজি অনুসারে ফলো করেন। তবে এখন আমরা এই আইপিওতে অ্যাপ্লিকেশন করব কি করব না, এই যে আমরা আইপিওতে অ্যাপ্লিকেশন করব কি করব না, তা কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে। প্রথমত মার্কেটের এই যে কোম্পানি লিস্টেড হচ্ছে, এর ভ্যালুয়েশন, এর যে পিয়ার কোম্পানি আছে তার সাথে তুলনা করে আমাদের দেখতে হবে ভ্যালুয়েশন অনুসারে এর যা শেয়ার প্রাইস ডিমান্ড করছে সেটা ঠিকঠাক আছে কিনা, এটা একটা দেখার বিষয় থাকে। তারপরেও অনেক সময় হয় অনেক কোম্পানি ভালো ভ্যালুয়েশনে, বেশি ভ্যালুয়েশনে লিস্টিং হয়ে যায়, কারণ কি মার্কেটের সেন্টিমেন্ট তখন তাকে প্রভাবিত করে। বর্তমানে আমাদের ভারতীয় শেয়ার মার্কেটের সেন্টিমেন্ট ঠিকঠাকই ছিল, কিন্তু গতদিন ইউএস ট্রেডিং জায়েন্ট জেন স্ট্রিটের যে স্ক্যাম সেবি ধরেছে, সেটার জন্য কিন্তু মার্কেটে কিন্তু বিশেষ করে ক্যাপিটাল মার্কেটের স্টকগুলোর মধ্যে ভালো রকমের একটা ফল কিন্তু আমরা দেখেছি। এবং আগামী মানডে যেদিন এটা ওপেন হচ্ছে সেই দিনও মার্কেটের কি অ্যাক্টিভিটি থাকে, মার্কেট কীরকমভাবে মুভ করে, সেটা কিন্তু দেখার বিষয় আছে। এবং সেরকম একটা টাফ টাইমের মধ্যে এই কোম্পানিটি তাদের কিন্তু আইপিও আনতে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে কিন্তু একটু চিন্তাভাবনা করে আপনার স্টেপ ফেলতে হবে। বর্তমান আমাদের শেয়ার মার্কেটে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে, আমাদের যাদের হাতে প্রচুর পয়সা আছে, অর্থাৎ যারা মার্কেটটাকে ম্যানিপুলেট করতে পারে, আমাদের মার্কেটের স্ট্রাকচারে কিছু সমস্যা থাকার জন্য কিন্তু যারা ম্যানিপুলেট করার সুযোগ পেল, কারণ কি এই যে ডমিনেন্সি, যাদের হাতে প্রচুর মানি আছে তাদের ডমিনেন্সির জন্য কিন্তু আমাদের শেয়ার মার্কেট প্রভাবিত হচ্ছে। এটা কিন্তু একটা ভাববার বিষয়, যার জন্য গতদিন কিন্তু মার্কেট একটা ফল দেখেছি, এবং আগামী মানডেও কী হবে এখনও কিন্তু বোঝা যাচ্ছে না। আরেকটা জিনিস, আমরা যতই চিন্তাভাবনা করি যে ট্রেডিং, অর্থাৎ আমরা যে ফিউচার অপশন, এই যে ট্রেডিংগুলো হয়, অপশন বাই হয়, এইখানে কিন্তু প্রচুর ভলিউম জেনারেট করেছে এই কোম্পানিটি, যেটা সেবি বলেছে, যারা ম্যানিপুলেট করেছে প্রচুর ভলিউম জেনারেট করেছে। এবার তাতে কি হচ্ছে, ইন্ডেক্স লেভেলে ভলিউম বেড়ে যাচ্ছে। আর সাধারণত ভলিউম যখন বেড়ে যায় তখন কিন্তু ট্রেডারদের মধ্যে একটা ইন্টারেস্ট জাগে যে যেখানে ভলিউম বেশি সেখানে ইনভলভ হয়ে যাওয়া। সুতরাং এই অপশন বাইংয়ের মাধ্যমে বা ইন্ডেক্স লেভেলে তখন যেখানে ভলিউম ক্রিয়েট হচ্ছে, কিন্তু ইন্ডিভিজুয়াল স্টকে কিন্তু সেরকম লিকুইডিটি দেখা যাচ্ছে না, অর্থাৎ ভলিউম জেনারেট হচ্ছে না। এটা কিন্তু মার্কেটের জন্য একটা নেগেটিভ দিক। সেই জন্য ফান্ডামেন্টালি যে স্ট্রং কোম্পানিগুলো আছে, যেগুলো ঠিকঠাক জায়গায় আছে, সেই কোম্পানিগুলোর স্টকে কিন্তু ভলিউম কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু ইন্ডেক্সের মধ্যে ভলিউম দেখা যাচ্ছে। এবং ইন্ডেক্সের মধ্যে একটা ভলাটিলিটিও আমরা কিন্তু দেখি যে 15 মিনিট ধরে হয়তো ইন্ডেক্স ওপর দিকে চলছে, আবার কিছুক্ষণ পরে মার্কেট নিচের দিকে যেতে শুরু করে। এই যে ভলাটিলিটিটা বা এই যে ভলিউমের আপ ডাউনটা, এটা কিন্তু ম্যানিপুলেশনের জন্যই কিন্তু হচ্ছে। এবার এরা নেগেটিভলি, এই যে ইউএস ট্রেডিং জায়েন্ট জেন স্ট্রিট, এরা বাইং করুক বা সেলিং যাই করুক, কিন্তু এখানে একটা মার্কেটে ভলিউম ক্রিয়েট করতো। এদেরকে যেহেতু শুক্রবার দিন ব্যান্ড করে দেওয়া হয়েছে, সোমবার দিন এরা যেহেতু মার্কেটে পার্টিসিপেট করবে না, তখন উইদাউট এদের পার্টিসিপেশন মার্কেটে কী সিচুয়েশন দাঁড়ায় সেটাও কিন্তু একটা দেখার ব্যাপার আছে। আমি কিন্তু এই কথাগুলো বলছি যেহেতু আমরা অ্যাপ্লিকেশন করব কি করব না, এগুলো সিদ্ধান্ত নিতে গেলে পরে কিছু ফ্যাক্টর আমাদের মাথায় রাখতে লাগে। তার মধ্যে কিন্তু প্রেজেন্ট মার্কেট সিনারিও বা মার্কেট কন্ডিশনকেও আমাদের কিন্তু মাথায় রেখে যে কোনো আইপিওতে অ্যাপ্লিকেশন করতে হয়। এবার তাহলে আমি যে কথাগুলো বললাম তার সারবার্তা এটাই দাঁড়ালো যে আমাদের সোমবার দিন থেকে যখন এর অ্যাপ্লিকেশন পর্ব চালু হবে, আমরা সেই দিন কিন্তু মার্কেটের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করব, মার্কেটের মধ্যে কীরকম ভলাটিলিটি থাকে, সেই সেন্টিমেন্টটাকে বুঝে একটা ডিসিশন নেওয়ার জায়গায় পৌঁছবো। তারপরে আরেকটি জিনিস, সেটা হচ্ছে আমরা কিন্তু পারলে পরে লাস্ট ডেটে গিয়ে যদি অ্যাপ্লিকেশন করা যায় সেটা করব, কারণ কি আমরা সাবস্ক্রিপশন রেটটা দেখব, বিশেষ করে কিউআইবি যে আছে তাদের সাবস্ক্রিপশন রেটটা কিন্তু দেখার প্রয়োজন আছে, এরকম হয়। তাছাড়াও রিটেল পার্টিসিপেশন কীরকম সেটাও আমরা দেখব। তারপরে আরেকটা জিনিস কি দেখব, জিএমপি, যদিও এটা অফিসিয়াল নয়, অর্থাৎ গ্রে মার্কেট প্রিমিয়াম কত চলে সেটাও আমরা দেখব। তাহলে সর্বোপরি আমরা কিন্তু 3-4টে ফ্যাক্টরের কথা বললাম, লাইভ সাবস্ক্রিপশন, বিশেষ করে হচ্ছে কিউআইবির পোর্শনের সাবস্ক্রিপশন, এবং জিএমপি কী থাকে সেটা দেখব, এবং মার্কেট সিনারিও বা সিচুয়েশন কী থাকে
তা দেখব, এবং তারপরে আমরা প্রয়োজন হলে লাস্ট ডেটে গিয়ে আমরা অ্যাপ্লিকেশন করব। এবার এটা আমার চিন্তাভাবনা, এবার আপনারা আপনাদের মতো করে ভাবতে পারেন। এখানে কোনো ধরনের আমি আপনাদের কিন্তু সাজেশন দিচ্ছি না। আমি কিভাবে ভাবছি, কিভাবে দেখছি, সেই বিষয়টাকেই আপনাদেরকে শেয়ার করলাম। এবার আমি কিন্তু যদি অ্যাপ্লিকেশন করি, আমি আমার ভিউটা জানাচ্ছি যে আমি লাস্ট ডেটে গিয়ে এটাকে দেখব, দেখে তারপর কিন্তু অ্যাপ্লিকেশন করার সিদ্ধান্ত নেব। অ্যাপ্লিকেশন করব কি করব না, সেটাও আমি যদি অ্যাপ্লিকেশন করি, আমি অনলি লিস্টিং গেইনের জন্য অ্যাপ্লিকেশন করব। তাছাড়া এর মধ্যে আমার হোল্ড করার বা এটার জন্য লং টার্ম হোল্ড করা বা শর্ট টার্ম হোল্ড করার কোনো বিষয়ই আমি মাথায় রাখবো না। অনলি লিস্টিং গেইনের জন্য আমি অ্যাপ্লিকেশনটা করব। যেহেতু এর ফিনান্সিয়াল কন্ডিশন ভালো, যদিও কিছু নেগেটিভিটি আছে, যেখানে শেয়ার যারা কোম্পানির এমপ্লয়ি তারা অনেকটা কমে শেয়ার পাচ্ছে, তারপরে মার্কেটের একটা নেগেটিভ সেন্টিমেন্ট কাজ করছে, তারপরে এদের পুরো টাকাটাই অফার ফর সেল, অর্থাৎ পুরো টাকাটাই কিন্তু ঢুকছে কিন্তু প্রমোটারের পকেটে। এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে আইপিওতে অ্যাপ্লিকেশন করতে হয়। আপনারা, আশা করি আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝেছেন। সেইভাবে এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার অনেক উৎসাহ প্রদান করে। এবং যারা নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায়। এবং আরেকটি কথা, আমি সবসময় ভিডিও দিতে পারি না, তার জন্য কিছু শর্টস আমার চ্যানেলে পোস্ট করি, সেগুলোর মধ্যে একটু টাচে থাকার চেষ্টা করবেন, সেগুলো একটু দেখবেন, তাহলে একটু নিজেকে আপডেট রাখতে পারবেন। আবারও বলছি, আমার দ্বারা যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, কিছু নলেজ আমার থেকে গ্যাদার করতে পারেন, তাহলে ভিডিওটিকে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।